সবাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। সবাই জানেন তো কি জন্য আসছেন আজকে এখানে? আহ, আমাদের কোম্পানিতে একটা প্রোডাক্ট সেফটি কমিটি আছে। সেই প্রোডাক্ট সেফটি কমিটির একটা ট্রেনিং সেশন এখন আমরা অ্যারেঞ্জ করেছি, যে প্রোডাক্ট সেফটিটা আমরা কিভাবে করব। এই কমিটিতে যারা জড়িত আছেন তারা শুধুমাত্র যে প্রোডাক্ট সেফটি করবে তা না, তারা এখান থেকে শিখে তার আশেপাশে তার কলিগদের তাদেরকে শিখাবে যে প্রোডাক্ট সেফটি কি জিনিস, কিভাবে আমাদের প্রোডাক্ট সেফটি করতে হবে। প্রোডাক্ট সেফটিটা আসছে কোত্থেকে? কোয়ালিটি থেকে। কোয়ালিটি রেসপন্সিবিলিটি কার? হু ইজ দ্য রেসপন্সিবল ফর কোয়ালিটি? যদি আমরা প্রশ্ন করি তাহলে কে? আমরা এখানে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ি। কোয়ালিটি রেসপন্সিবিলিটি শুধুমাত্র কোয়ালিটি টিম, আসলে কিন্তু তা না। অ্যাকচুয়াল আনসার হলো এভরিওয়ান ইজ দ্য রেসপন্সিবল ফর কোয়ালিটি। এই কোম্পানিতে একদম জারুদার ক্লিনার থেকে শুরু করে এমডি স্যার পর্যন্ত সকলেই কোয়ালিটি রেসপন্সিবল পারসন। কোয়ালিটি নিয়ে রেসপন্সিবিলিটি তাদের মধ্যে আছে। সকলকে কোয়ালিটি নিয়ে কাজ করতে হবে। কারণ দিন শেষে কি, দিন শেষে আমাদের এই কোম্পানির বিজনেস কি? আমাদের বিজনেস প্রোডাক্ট গার্মেন্টস। এই গার্মেন্টসটা সেল হওয়া। কোয়ালিটি সম্পন্ন গার্মেন্টস যদি তৈরি না হয়, সেল হবে না, আমাদের কারোরই কোনো ভ্যালু থাকবে না। বুঝা গেছে? তো আমরা এটা চেষ্টা করব যে কোয়ালিটি ইজ নট এ রেসপন্সিবল অনলি ফর কোয়ালিটি টিম, ইটস এ রেসপন্সিবল ফর এভরিওয়ান। এটা হলো সকলের রেসপন্সিবিলিটি। কোয়ালিটি সকলের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। তো তেমনি প্রোডাক্ট সেফটিটাও। প্রোডাক্ট সেফটি আমাদের এই প্রোডাক্ট কি গার্মেন্টস এর জন্য, আমাদের এই সেকশনের জন্য কি প্রোডাক্ট কি? আমার নিট গার্মেন্টস আমাদের যে প্রোডাক্টগুলো আছে পোশাক, এই পোশাকের যে সেফটি, সেই সেফটিটা এনশিওর করতে হবে এই কমিটির মাধ্যমে। আমরা একটা কমিটি গঠন করছি, সেই কমিটিটা কে কে আছে সেই কমিটিটার বিস্তারিত আমরা দেখাবো। দেখানোর পরে আমাদের কি কি জিনিস আমাদের স্মরণ রাখতে হবে, কি কি জিনিস আমাদের চেক করতে হবে, এবং এই প্রসেসটা, এই চেক পয়েন্ট গুলা আমরা আবার আমাদের অধীনস্থ, আমাদের সমকক্ষ, আমাদের সিনিয়র জুনিয়র যারা থাকবে তাদেরকে আমরা এটা স্প্লিট করে দেব, জানাই দিব যে এই এই জিনিসগুলো হলো প্রোডাক্ট সেফটির মধ্যে পড়ছে। আমরা শিখছি, আমরা জানছি, এই জিনিসগুলো আমাদের প্রোডাক্ট সেফটির আওতায় আনতে হবে, প্রোডাক্ট সেফটি নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? দেখি আমরা স্লাইড অনুযায়ী আমাদের আজকের টপিক কি? প্রোডাক্ট সেফটি। প্রোডাক্ট সেফটি কি এবং প্রোডাক্ট সেফটির মধ্যে কি কি জিনিস আছে আমরা বিস্তারিত এখানে দেখব। প্রথমত প্রোডাক্ট সেফটির একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রথম আছে কি মালিক পক্ষের নমিনিত ব্যক্তি। এর মধ্যে সর্বপ্রথম আছে আমাদের জিএম স্যার, অ্যাডমিন জিএম স্যার। তারপরে কি কোঅর্ডিনেশনে আছি আমি। তারপর প্রোডাক্ট সেফটি কমিটি, প্রোডাক্ট সেফটি অফিসার। পর্যায়ক্রমে কি সামিদুল ইসলাম কমপ্লায়েন্স ম্যানেজার। তারপরে কি শালম, মোহাম্মদ শালম ব্যবস্থাপক মেইনটেনেন্স। তারপরে মার্চেন্ডাইজার, ওয়েলফেয়ার এক্সিকিউটিভ। সবাইকে আমরা এখানে রাখার চেষ্টা করছি, সকল ডিপার্টমেন্টের সমন্বয়ে একটা কমিটি গঠন করার চেষ্টা করছি। তারপরে হলো কি শ্রমিক পক্ষের, দুই পক্ষেরই নেওয়া হয়েছে। শ্রমিক পক্ষেরও 10 জন ব্যক্তির সমন্বয়ে এই কমিটিটা গঠন করা হয়েছে। তো মালিক পক্ষের 8 জন আর শ্রমিক পক্ষের 10 জন, টোটাল 18 জনের এই কমিটি। এই 18 জনের কমিটি মিলে কি করবে? এই 18 জন কি প্রোডাক্ট সেফটি ইনশিওর করতে পারবে? এই 18 জনই কিন্তু প্রোডাক্ট সেফটি ইনশিওর করতে পারবে না। তার জন্য কি করতে হবে? এই 18 জন বাকি যে আমাদের এমপ্লয়ি আছে 13,000 প্লাস 14,000 প্লাস, সবাইকে যখন যার সাথে দেখা হবে, যখন যার সাথে পড়বে, যখন আমার চোখে পড়বে যে প্রোডাক্ট সেফটির এই পার্টটা, আমি টার্মসটা আমি জেনে আসছিলাম, এই টার্মসটাতে আমার প্রোডাক্ট কি সেফটি ইনশিওর হচ্ছে না, প্রোডাক্ট সেফটিতে হ্যাম্পার হচ্ছে, আমি ইনস্ট্যান্ট ওটা সলিউশন করব। ওর সাথে রিলেটেড যে কয়জন লোকজন আছে তাদেরকে অ্যাওয়ার করব। ক্লিয়ার? তো মেসেজগুলো আমরা আজকে ক্লিয়ার ভাবে জানবো। 1 নম্বর পয়েন্ট প্রোডাক্ট সেফটির মধ্যে আসছে, শুনলে আপনারা একটু ভালো লাগবে আপনাদের। প্রোডাক্ট সেফটির বলতে আমরা আমাদের কিছু ধারণা, কিছু মিসম্যাচ থাকতে পারে। অনেকের ধারণা, অনেক বায়ারেরও ধারণা প্রোডাক্ট সেফটি বলতে শুধুমাত্র শার্প টুলস আর নিডেল। প্রোডাক্ট সেফটির মধ্যে শুধুমাত্র শার্প টুলস আর নিডেলই পড়ে না, আরো অনেক কিছুই পড়ে। তো সেগুলা আমি সেগ্রিগেশন করে এট এ গ্লান্সে অনেকগুলো যেই পয়েন্টগুলো আছে সবগুলো পয়েন্টে আমি আনার চেষ্টা করছি।
সবাই আমরা দেখবো একটু শর্টকাটে, সময় যেহেতু কম, অল্প সময়ের মধ্যে আমি শুধু বুলেট পয়েন্ট গুলো বলে যাবো, সবাই একটু মনোযোগ সহকারে শুনবো। 1 নম্বর পয়েন্ট হলো কেমিক্যাল রেস্ট্রিকশন। কেমিক্যাল রেস্ট্রিকশনের মধ্যে পড়ে ফিজিক্যাল এবং কেমিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টের মধ্যে অনেকগুলো টার্মস আছে, শুধুমাত্র ফিজিক্যাল টেস্ট নিয়েই 2-3টা ট্রেনিং সেশন করা যাবে, এবং শুধুমাত্র কেমিক্যাল টেস্ট নিয়েও এরকম 4-5টা ট্রেনিং করা সম্ভব। তো আমরা বিস্তারিত বলবো না, এক কথায় বুঝবো, আমরা ল্যাবে যে টেস্ট গুলা করা হয় আমাদের গার্মেন্টস এর, সেই টেস্ট রিপোর্টটা সঠিক আছে কিনা সেটা ইনশিওর করতে হবে। এটা এখন আমাদের এখানে যারা জড়িত আছে সবাই আমরা ল্যাব টেস্টের সাথে জড়িত না। ল্যাব টেস্টে ইনশিওর করবে কে? জিপিকিউ, আমাদের জিপিকিউ টিমেরও একজন আছে। তো সেক্ষেত্রে সেও বুঝাবে যে না, ল্যাব টেস্টটাও আমার প্রোডাক্ট সেফটির একটা পার্ট, এটা আমাদের কোনোভাবেই মিস করা যাবে না। এখানে প্রোডাক্ট সেফটি কেমিক্যাল রেস্ট্রিকশনের আরো বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে, আমি বিস্তারিত এক্সপ্লেন করব না। কেমিক্যাল রেস্ট্রিকশন, কেমিক্যালের অনেকগুলো রিস্ক আছে, এবং কি কি কেমিক্যাল টেস্ট হয়ে থাকে তার কিছু নমুনা, অনেক ধরনের কেমিক্যাল আছে, তার মধ্যে অল্প কিছু নমুনা এখানে দেওয়া হয়েছে। স্ট্রং অর্ডার বা ব্যাড স্মেল, দুর্গন্ধ যে কারো কাছে পড়তে পারে। আমি পাশ দিয়ে একটা লাইনে পাশ দিয়ে যাচ্ছি, গার্মেন্টস থেকে একটা দুর্গন্ধ আসতেছে, ওই মুহূর্তে আমাকে কি করতে হবে? ওর রেসপন্সিবল পারসন যে আছে, কোয়ালিটি হোক প্রোডাকশন হোক, তাদেরকে জানাই দেবো, সিনিয়রদের, যে এই গার্মেন্টসটা থেকে দুর্গন্ধ আসতেছে, এটা তো আমি প্রোডাক্ট সেফটিতে শুনছি যে এই দুর্গন্ধ থাকলে এটা একটা ক্রিটিক্যাল ইস্যু, প্রোডাক্ট সেফটি হ্যাম্পেয়ার হবে, তাহলে আপনারা এটা নিয়ে অ্যাকশন নেন প্রোডাক্ট সেফটিতে। কারণ হলো দুর্গন্ধযুক্ত গার্মেন্টস শিপমেন্ট হলে এটা ক্লেম আসবে, ক্লেমেবল প্রোডাক্ট। প্রোডাক্ট সেফটি যদি ইনশিওর না হয় তাহলে ওই গার্মেন্টসে কি আসবে? ক্লেম আসবে। তো সেই ক্ষেত্রে যখনই যার নজরে পড়বে তখনই আমরা এটা চেষ্টা করব ওখান থেকেই আমার রিলেভেন্ট যে পার্সন আছে তাদেরকে জানাবো। এখানে ওইটারই ডেফিনেশন কিছু আছে। তারপর আসছে মোল্ড। মোল্ড বা ময়েশ্চার, ময়েশ্চার থেকে মোল্ডের তৈরি হয়, এটা নিয়ে অনেক বড় একটা সেশন আছে। সহজভাবে বলে যাই, আমাদের গার্মেন্টস যদি কোনো কারণে ভিজে যায়, ময়েশ্চার গেইন করে, ময়েশ্চার তো বুঝেন, আর্দ্রতা গেইন করে, সেটা হইতে পারে বায়বীয় আর্দ্রতা অথবা ডিরেক্ট পানি, ডিরেক্ট পানিও লাগতে পারে। সেই ক্ষেত্রে যদি পানি লাগে বা স্যাঁতস্যাঁতে ভাব আসে গার্মেন্টস এর মধ্যে কোনো কারণে, দেখবেন জানালা দিয়ে যখন বৃষ্টির হালকা আবহাওয়ার মতো আসে, ওইখানে কিন্তু কুয়াশার মতো পানি পড়ে। এই কুয়াশার মতো পানিও, এটাও কিন্তু মোল্ড ক্রিয়েট করার একটা অন্যতম কারণ। এবং ডিরেক্ট পানি যদি পড়ে, সেই পানিটাও মোল্ড ক্রিয়েটের অন্যতম কারণ। তাহলে ভেজা ভাবটা মনে রাখলাম আমরা সহজভাবে বোঝার জন্য, কারণ মোল্ডের অনেক বড় একটা চ্যাপ্টার, সেটা এত অল্প সময় বোঝাতে পারবো না। শুধু এইটুকু মনে রাখবেন যে ভেজা জাতীয় গার্মেন্টস সেটা মোল্ড ক্রিয়েট করে। এই ধরনের ইস্যুতে আমাদের কোনো প্রোডাক্ট যেন ভিজতে না পারে, ময়েশ্চার যুক্ত যেন না হইতে পারে, সেই দিকে খেয়াল রাখা লাগবে। তো এর ক্ষেত্রে এর জন্য কি করতে হবে? কোনো গার্মেন্টস জানালার পাশে রাখা যাবে না, যেন পানি বৃষ্টির পানিতে বা আর্দ্রতা সম্পন্ন না হয়। ইভেন আমরা যে খাবার পানীয় খাই, সেই পানীয় আমাদের কি করতে হবে? গার্মেন্টস থেকে দূরে রাখতে হবে। যেই কারণে দেখা যাবে ফ্লোরে অডিটর ঢুকলে বা সিনিয়র কেউ ঢুকলে বোতল টোতল দেখলে এই বোতল সরা বলে, বলে না? কেন বলে? এটারও কিন্তু কারণ আছে। এই যে বোতল পানি খাচ্ছি, এক ফোঁটা পানি আমার গার্মেন্টসে পড়তে পারে, যেখানে পড়বে সেখানে মোল্ড তৈরি হবে, ক্রিটিক্যাল ইস্যু, যেই কারণে এই পানিটা গার্মেন্টস থেকে দূরে সরাইতে বলে। বুঝা গেছে? তো এই জিনিসটা আমরা বোঝানোর চেষ্টা করবো, নিজেরা বুঝবো, এবং আমাদের এখান থেকে শিখে বাকিদেরও বোঝানোর চেষ্টা করব। একটু প্রবলেম হচ্ছে, সরি। তো এখানে এই জন্য কি করতে হবে? আমাদের প্যাকেজিং সিস্টেমটাকে ইমপ্রুভ করতে হবে, আমাদের স্টোরেজ সিস্টেম গুলাকে ইমপ্রুভ করতে হবে, র মেটেরিয়াল গুলা স্টোরেজ আমাদের ইমপ্রুভ করতে হবে, যে কারণে মোল্ড যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে মোল্ডের পিকচার গুলো দেখা যাচ্ছে, মোল্ডটা কি? ওই যে ফাঙ্গাস পরে ভেজার কারণে, যে সেতে কারণে কাপড়ের মধ্যে একটা ফাঙ্গাস বা সাদা সাদা একটা হলদেটে ভাব চলে আসে না, সেটা হলো ফাঙ্গাস। এই যে এখানে আমি পিকচারে দেখানোর চেষ্টা করছি বোঝার সুবিধার্থে। এখানে টোটালি ওই মোল্ডের বিষয়গুলোরে বিস্তারিত এখানে দেখানো হয়েছে।
কিভাবে ফাঙ্গাস পড়ে আছে গার্মেন্টসের মধ্যে। ক্রিটিক্যাল ইস্যু, অল সেফটি ইস্যু, যত ধরনের সেফটি ইস্যু আছে সবগুলো প্রোডাক্ট সেফটির মধ্যে পড়বে। তার মধ্যে 1 নম্বর পয়েন্ট কি, মিনিমাম নেক এক্সটেন্ড। মিনিমাম নেক যদি এক্সটেন্ড না করে, অ্যাচিভ না করে, সেটাও প্রোডাক্ট সেফটির মধ্যে পড়বে। কোনো কারণে যদি আমাদের চোখে ধরা পড়ে যে কোনো বাচ্চাদের আইটেম ছোট ছোট নেক, সাধারণত নেকটা ছোট, সেই ক্ষেত্রে দেখতে হবে মিনিমাম নেকটা অ্যাচিভ করে কিনা। এটা কিন্তু কিছু ক্যাটাগরি আছে, বাচ্চাদের জন্য মিনিমাম 26 সেন্টিমিটার লাগে মিনিমাম অ্যাচিভেবল, এবং এবং অ্যাডাল্টের জন্য 30 সেন্টিমিটার, ঠিক আছে, সর্বনিম্ন। এবং বায়ারের কিছু রিকোয়ারমেন্ট থাকে, বায়ার যদি সেখানে মেনশন করে দেয় সেই ক্ষেত্রে আলাদা বিষয়, বাট বায়ার মেনশন না করলে সর্বনিম্ন ইন্টারন্যাশনালি বাচ্চাদের জন্য কত, চিলড্রেন প্রোডাক্টের জন্য 26 সিএম এবং অ্যাডাল্টের জন্য 30 সিএম মিনিমাম নেক অ্যাচিভ করতে হবে। নিকেল টেস্ট, গার্মেন্টসে যদি কোনো কারণে কোনো মেটাল আইটেম ব্যবহার হয় সেই ক্ষেত্রে তার নিকেল টেস্ট করতে হবে। নিকেল টেস্টের একটা প্রসিডিউর আছে, এসওপি আছে, এসওপি ফলো করে আমাদের নিকেল টেস্ট করতে হবে। দুইটা কেমিক্যাল দিয়ে, একটা অ্যামোনিয়া আর একটা ডাইমিথাইল ডাইঅক্সিন, 2 ফোঁটা করে দিয়ে কটন বার দিয়ে ঘষতে হবে 30 সেকেন্ড। এইভাবে নিকেল টেস্ট করতে হবে। নিকেল টেস্টের একটা এসওপি আছে, এসওপি ফলো করে নিকেল টেস্ট পারফর্ম করতে হবে যদি গার্মেন্টসে কি থাকে, মেটাল থাকে। নিকেল টেস্টের প্রসিডিউর এখানে দেওয়া হয়েছে। ফুল টেস্ট, গার্মেন্টসে যদি কোনো ধরনের ফাংশনাল নন ফাংশনাল কোনো আইটেম, সেটা মেটাল হতে পারে, প্লাস্টিক হতে পারে উড, হতে পারে টাসেল, বাটারফ্লাই, যাই হোক না কেন ডেকোরেটিভ আইটেম বা ফাংশনাল আইটেম, সেগুলো থাকলে কি করতে হবে, অবশ্যই ফুল টেস্ট করতে হবে। 90 নিউটনে ফুল টেস্ট করতে হবে। ফুল টেস্টের প্রসিডিউরও এটাও একটা এসওপি আছে, এসওপি অনুযায়ী ফুল টেস্ট করতে হবে। এখানে এটা বিস্তারিত বললাম না, কারণ একটা ফুল টেস্টের উপরেই একটা ট্রেনিং সেশন করা যায়। তো সেক্ষেত্রে এখানে বিস্তারিত বলা সম্ভব না, সবাই মোটামুটি জানেন যে ফুল টেস্ট কি জিনিস। ফুল টেস্টের এসওপিটা দেওয়া হয়েছে। ফুল টেস্টের এসওপিটা প্রত্যেকটা ফুল টেস্ট মেশিনের সাথে লাগানো আছে, দেখে নেবেন। যদি কারো না জানা থাকে তাহলে আমাদের কাছ থেকে নেওয়া যাবে। আরেকটা হলো বাটন, আইলেট, টাসেল, বাটারফ্লাই, যে আইটেম গুলো বললাম, এগুলো যখন অ্যাটাচ করবে সেই মেশিনের সাথে অবশ্যই ডাটা শিট থাকতে হবে। ডাটা শিট থাকতে হবে, সাপ্লায়ার ডাটা শিট থাকতে হবে। সেই সাপ্লাই কিন্তু এক্সিকিউট করে দিবে, বলে দিবে যে আমার কোন আইটেমের জন্য কতটুকু প্রেসার দিতে হবে, কতটুকু টাইম স্টে করতে হবে, আবার যদি টেম্পারেচার লাগে কতটুকু টেম্পারেচার দিতে হবে। সেই জিনিসগুলো ডাটা শিটে মেনশন করা থাকে, কারণ সে ম্যাটেরিয়াল যখন দেয় ওই ম্যাটেরিয়ালটা গার্মেন্টসে ফিক্স করতে হলে কতটুকু মেশিনের মেকানিজম লাগে, সেই মেকানিজম গুলো কি করে সেট করা হয় অ্যাজ পার ডাটা শিট অনুযায়ী। ফিউজিং টেস্টের জন্য ফিউজিং এর বন্ড টেস্ট করতে হবে। বন্ড টেস্ট মেশিনটা হলো এই মেশিন আমাদের আছে। ফিউজিং যদি লাগাই আমরা, ফিউজিং লাগানোর পরে ফিউজিং এর একটা বন্ড টেস্ট করে দেখতে হবে যে ফিউজিংটা খুলে আসে কিনা, এটার একটা রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী বন্ড টেস্ট পারফর্ম করতে হবে। বন্ড টেস্ট এবং 5 টাইম ওয়াশ টেস্ট, ফিউজিং এর জন্য বন্ড টেস্ট এবং 5 টাইম ওয়াশ টেস্ট করে দেখবে। ওয়াশ করার পরেও দেখতে হবে যে ফিউজিংটা উঠে আসে কিনা। এগুলো প্রোডাক্ট সেফটির মধ্যেই পড়ে। আর ফিউজিং লাগানোর সময় অবশ্যই মেশিনে দেখতে হবে, মেশিনে দিনে 2 বার বিফোর লাঞ্চ এবং আফটার লাঞ্চ মেশিন ক্যালিব্রেশন করতে হবে থার্মাল পেপার দিয়ে, ঠিক আছে, থার্মাল পেপার দিয়ে মেশিন ক্যালিব্রেশন করতে হবে এবং ডাটা শিট ফলো করতে হবে। এখানেও ফিউজিং এর বিস্তারিত একটা অপশন দেওয়া আছে, বিস্তারিত না বললাম, আমি বুলেট পয়েন্ট গুলো বলে যাচ্ছি। প্রিন্ট থাকলে 5 টাইম ওয়াশ করে দিতে হবে। এখানে 5 টাইম ওয়াশটা বলা হয়েছে, ম্যাক্সিমাম বায়ারই 5 টাইম ওয়াশ চায়, কোনো কোনো বায়ার 1 টাইম চায়, কোনো বায়ার আবার 10 টাইম, 8 টাইম, বিভিন্ন টাইম চাইতে পারে। তো অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাট প্যানেলেই গার্মেন্টস ফার্স্ট আউটপুট করে ফার্স্ট প্রিন্ট মেরেই ফার্স্ট প্রোডাকশন থেকে কি করতে হবে, ওয়াশ করে দেখতে হবে যে প্রিন্টের কোনো অ্যাপিয়ারেন্সে সমস্যা হয় কিনা, সেটা আমাদের ল্যাব টেস্ট করে দেখতে হবে। এবং প্রিন্টের রাবিং টেস্ট করে দেখতে হবে যে রাবিং পাস আছে না ফেল আছে, প্রিন্টে রাবিং ঠিক হয় কিনা। হ্যাঁ, রাবিংটা বুঝি যে ঘষে ঘষে দেখতে হবে প্রিন্টটা উঠে যায় কিনা। এটা মেশিনে একটা প্রসিডিউর আছে, মেশিনের মাধ্যমে ঘষে দেখতে হয় ডিস্টিল ওয়াটার দিয়ে যে প্রিন্টের কালারটা উঠে যায় কিনা, এটাকে রাবিং টেস্ট বলে। সিকিউর শার্প টুলস এবং নিডেল,
শার্প টুলস এবং নিডেল এটা হলো কি প্রোডাক্ট সেফটির একটা পার্ট অনলি। প্রোডাক্ট সেফটির অনেকগুলো পার্ট এখন পর্যন্ত ডিসকাস করে আসলাম, আরো অনেক পার্ট পাবো, তার মধ্যে একটা পার্ট হলো শার্প টুলস আর নিডেল। আর আমরা জানি শুধু কি শার্প টুলস আর নিডেলই মনে হয় প্রোডাক্ট সেফটি, এই দুইটা জিনিসই না, এর বাইরেও অনেক কিছু আছে। এই দুইটা জিনিস এর একটা অংশ। শার্প টুলস কি করতে হবে? শার্প টুলস এর প্রসিডিউর দুই রকমের, একটা হলো কি ট্রেসেবিলিটি, আরেকটা হলো এমপ্লয়ি সেফটি। ট্রেসেবিলিটি করতে হবে যেন আমি যতটুকু দিলাম ততটুকু রিটার্ন করলাম কিনা, এর মধ্যে থেকে আমার গার্মেন্টস এর সাথে চলে গেল কিনা, ঠিক আছে, এটার একটা ট্রেসেবিলিটি করতে হবে রেজিস্টার মেনটেন করে। আর হলো এমপ্লয়ীদের সেফটি ইনশিওর করতে হবে, সেটা হলো সিজার কাটার বেদে কাজ করতে হবে। বেদে না কাজ করলে কি হবে? ওটা পরে এমপ্লয়ি সেফটি নষ্ট হবে, তো এমপ্লয়ীদের সেফটি ইনশিওরও করতে হবে। এখানে দুইটা পার্ট, একটা হলো কি প্রোডাক্ট সেফটি আর একটা হলো এমপ্লয়ি সেফটি। যেই কারণে শার্প টুলসটা দুইটার সাথে আমার জড়িত, টেকনিক্যালের সাথে জড়িত, সবকিছুর সাথে জড়িত, ঠিক আছে। শার্প টুলসটা সব জায়গায় ধরা হয়, চেক করা হয়, কারণ শার্প টুলসটা দুইটা পার্টে ভাগ করা হয়, একটা হলো কি একটা হলো প্রোডাক্ট সেফটি আর একটা হলো এমপ্লয়ি সেফটি। বেদে কাজ করাটা সেটা হলো এমপ্লয়ি সেফটি, আর রেজিস্টার মেনটেন করাটা হলো প্রোডাক্ট সেফটি। ক্লিয়ার? মেটাল কন্ট্রোল প্রসিডিউর, মেটাল কিভাবে আমরা কন্ট্রোল করবো, মেটাল কন্ট্রোলের প্রসিডিউর আমাদের এখানে এসওপি আছে, এসওপি অনুযায়ী মেটাল কন্ট্রোল করতে হবে। সিজার কাটার বেদে কাজ করতে হবে, বাধা ছাড়া কাজ করা যাবে না। নিডেল স্টক এবং ব্যালেন্স ঠিক থাকতে হবে, অবশ্যই স্টকের সাথে ব্যালেন্স ঠিক থাকা লাগবে, যেন আনঅথরাইজড নিডেল না থাকে, এবং নিডেল কোনোভাবে যেন গার্মেন্টসের সাথে কন্টামিনেটেড না হয় সেই দিকেও খেয়াল রাখতে হবে। নিডেলের রেকর্ড, ব্রোকেন নিডেলের রেকর্ডটা অ্যাকচুয়াল রাখতে হবে, এবং যেটা এনডিআর বলি আমরা, মেটাল ডিটেক্টর রিজেক্ট গার্মেন্টস, সেই রিজেক্ট গার্মেন্টস সহ এনডিআর ফর্মটা আমাদের কিপ করতে হবে নিডেলের হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য। আইডেল মেশিনে কোনো নিডেল থাকা যাবে না, আইডেল মেশিনে কোনো প্রকার কোনো নিডেল থাকা যাবে না, তা না হলে নিডেলের যে স্বার্থ প্রোডাক্ট সেফটি সেটা এনশিওর হবে না। কোন প্রকারের পিন, আলপিন, সেফটি পিন কোনো কিছুই ব্যবহার করা যাবে না প্রোডাকশন ফ্লোরে, কোথাও না, গার্মেন্টসে কোথাও না। কারো যদি কোনো পিন, সেফটি পিন থাকে সেগুলা ইউজ করা যাবে না। এখন বলতে পারি আমরা তো অনেক ক্লিপ লাগানোর জন্য সেফটি পিন ইউজ করি, তো সেফটি পিনটা চেষ্টা করতে হবে অ্যাভয়েড করার জন্য। সেফটি পিনের পরিবর্তে প্লাস্টিক পিন পাওয়া যায়, প্লাস্টিক পিন ব্যবহার করতে হবে। আমি এর আগে এনে দিয়েছিলাম নিজে, যারা মেটাল ডিটেক্টরের ভিতরে কাজ করে ওদের জন্য কিছু এনে দিয়ে আমি প্র্যাকটিস করানো শুরু করেছিলাম। তো গার্মেন্টসে কাজ করতে হলে বিশেষ করে মেটাল অপারেটর এবং নিডেলম্যান অন্যদের থেকেও এই দুইটা জায়গায়, এবং প্যাকিং ব্যানের ভিতরে যারা কাজ করে তাদের জন্য কোনো প্রকার মেটাল নিজের সাথে ইউজ করা যাবে না, ঠিক আছে, সেফটি পিনও ইউজ করা যাবে না। এই জন্য প্লাস্টিক পিন পাওয়া যায়, প্লাস্টিক পিনটা অ্যারেঞ্জ করতে হবে। ক্লিয়ার? এরপর থেকে কিন্তু এটা ধরা হবে। মেটাল ডিটেক্টর, মেটাল ডিটেক্টর ও প্রোডাক্ট সেফটির মধ্যে পড়ে। মেটাল ডিটেক্টরের পার্ট হলো প্রথম ক্যালিব্রেশন করতে হবে, ক্যালিব্রেশন রিপোর্টটা ঠিক রাখতে হবে, মেশিনে ক্যালিব্রেশন ঠিক রাখতে হবে, এবং পিস টু পিস গার্মেন্টস 1 বাই 1 মেটাল পাস করে মেটাল ফ্রি জোনের ভিতরে ঢুকাইতে হবে। কোনো মেটাল পাস ছাড়া কোনো গার্মেন্টস ভিতরে ঢুকতে পারবে না। যে গার্মেন্টসটা মেটাল কন্টামিনেশন হবে সেই গার্মেন্টসটা কি রিজেক্ট ঘোষণা করে রেড বক্সে রিজেক্ট হিসেবে ঘোষণা করতে হবে, এবং 6 মাস পরে ডিসপোজাল করে ফেলতে হবে। ক্লিয়ার? এটাই পুরোটা। জি, হ্যাঁ, এটা অবশ্যই সে ইউজ করতে পারবে না, সে এখানে কোনো মেটাল জাতীয় পদার্থ ইউজ করতে পারবে না, কারণ সে ইউজ করতে পারলে মেটাল মেশিনের অ্যাকচুয়াল রিডিংটা পাওয়া যাবে না। এটা আমাদের প্রোডাক্ট সেফটি কমিটিতে যারা আছি, এবং প্রোডাক্ট সেফটি অফিসার যে আছে সেটা এটা এনশিওর করবে আজকের পর থেকে যেন কেউ মেটাল অপারেটর কোনো মেটাল আইটেম ইউজ করতে পারবে না তার সাথে। হ্যাঁ, মেটাল অপারেটর, বিশেষ করে মেটাল অপারেটর যে চেক করে, ইভেন সেলে হলে বেল্ট ইউজ করতে পারবে না। বেল্ট ইউজ করবে কোনটা? প্লাস্টিক বেল্ট। কিছু প্লাস্টিকের বেল্ট পাওয়া যায়, এখানে বকলেসটা প্লাস্টিকের থাকে, রাবারের থাকে, সেটা ব্যবহার করতে হবে। মেটাল বেল্টও ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? যেটা অলরেডি ডিসকাশন করছি, 9 পয়েন্ট ক্যালিব্রেশন, রিজেকশন বক্স,
যেটা 6 মাস রেখে আমাদের ডিস্ট্রয় করতে হবে, এই ডিস্ট্রাকশন প্রসেস আমাদের আছে। ইনসেক্ট ফ্রি প্রোডাক্ট, সেটার জন্য কি করতে হবে, মেটাল ফ্রি জোনের যে সিটি প্যাড আছে, সিটি প্যাডের আমাদের নেট লাগানো আছে, অবশ্যই সিটি প্যাড নেট দিয়ে ঘেরাও করা থাকা লাগবে। এবং ডোরটা শুধুমাত্র লোকজন আসা যাওয়া করবে, গার্মেন্ট এবং কার্টন বের হবে, ওই মুহূর্তে ডোর খুলবে, বাকি সময় ডোর বন্ধ রাখতে হবে। এবং ইনসেক্ট কিলার লাইট, পেস্ট লাইটটা অন থাকতে হবে, অলওয়েজ অন থাকতে হবে, সেটা দিনে এবং রাতে দুই জায়গায়। এখানে যেটা আছে এটা আমাদের সোশ্যাল অডিটে বা কমপ্লায়েন্স টিমের যে চেকলিস্ট, সেই চেকলিস্ট অনুযায়ী তারা চেক করে। এবং এটা শুধুমাত্র তাদের চেকের মধ্যে পড়লে হবে না, যখনই যার চোখে ধরা পড়বে সেটা যেন ইনস্ট্যান্ট ওই রেসপন্সিবল পারসনকে ইনফর্ম করা হয় যে অমুক জায়গায় আমাদের কি আছে, এই ইনসেক্ট কিলার লাইটটা বন্ধ আছে, এটা লাইটটা চালু করার ব্যবস্থা করতে হবে। ক্লিয়ার? প্যাকিং জোন, নেট, ইনসেক্ট নেট দিয়ে যেন ইনসেক্ট না ঢুকতে পারে, পোকামাকড় না ঢুকতে পারে, সেই নেট দিয়ে ঘেরাও করা আছে। আমাদের কিছু নেট মাঝখানে কিছু ছেঁড়া পাওয়া গেছিল, ডিফেক্টিভ পাওয়া গেছিল, সেগুলো রিপেয়ার করা হয়েছে। ঠিক আছে? তারপরে যদি কখনো কাজ করতেছে ওয়ার্কার একটু এদিক সেদিক হইতে পারে, কখনো কোথাও ছিঁড়ে যেতে পারে, কোথাও লেগে বেজে ছিঁড়ে যেতে পারে, যার চোখে ধরা পড়বে ইনস্ট্যান্ট যেন আমরা কি করব, এই সেফটি কমিটি যারা আছে সদস্য, আমি যেহেতু কোঅর্ডিনেশন করতেছি, সরাসরি আমাকে জানাইতে পারলে বেটার। নিজেরা যদি সমাধান করতে পারো ভালো, না করতে পারলে আমাকে জানাইলে আমি সেটা সমাধান করব। ক্লিয়ার? লাইটটা অন থাকতে হবে, এটা এখানে বলা হয়েছে। আর পেস্ট কন্ট্রোলার সার্টিফিকেট, এটা আমাদের কমপ্লায়েন্স টিম মেইনটেইন করে, সেখান থেকে আমরা এটা শো করি। সেটা সবাইকে না জানলেও চলবে যে পেস্ট কন্ট্রোলের জন্য একটা সার্টিফিকেট অ্যারেঞ্জ করে আমাদের কমপ্লায়েন্স টিম। নন কনফর্মিটি প্রোডাক্ট পলিসি, এটাও আমাদের প্রোডাক্ট সেফটির মধ্যে। নন কনফর্মিটি প্রোডাক্ট কি? নন কনফর্মিটি প্রোডাক্ট হলো আমাদের মেটাল কন্টামিনেশন গার্মেন্টস এবং ফাইনাল রিজেক্ট গার্মেন্টস, লেফটওভার গার্মেন্টস যাকে বলি, এটি হলো নন কনফর্মিটি প্রোডাক্ট। কি? মেটাল কন্টামিনেশন গার্মেন্টস, যেটা মেটাল ডিটেক্টরে পাস হয় না, রিজেক্ট হিসেবে ঘোষণা করি, এবং ফাইনাল লেফটওভার হিসেবে যেটা ঘোষণা করা হয়, সেই লেফটওভার গার্মেন্টস, এই দুটো হলো কি নন কনফর্মিটি গার্মেন্টস। এই নন কনফর্মিটি গার্মেন্টস অ্যাজ পার পলিসি অনুযায়ী কি করতে হবে, ডিস্ট্রাকশন করতে হবে। সেটা হইতে পারে কি, মেটাল কন্টামিনেশন গার্মেন্টস ডিস্ট্রয় করে ফেলতে হবে, পুরাই ফেলতে হবে। আর লেফটওভার রিজেক্ট গার্মেন্টস, সেটা অ্যাজ পার পলিসি অনুযায়ী ডিস্ট্রয় করতে হবে। ক্লিয়ার? লেভেল ডিপেন্ডিং, লেভেল একটা ব্র্যান্ড লেভেল, ব্র্যান্ড লেভেল যদি থাকে, ব্র্যান্ড লেভেল আমাদের যতগুলো গার্মেন্টস আছে সব গার্মেন্টসই একটা প্রত্যেকটা ব্র্যান্ডকে ইন্ডিকেট করে লেভেলের মাধ্যমে। লেভেল একটা লিগ্যাল ইস্যু, তো লিগ্যাল ইস্যু সেই লেভেল যে ডিপেন্ডিং, সেই ডিপেন্ডিং বলতে এটাই বোঝায় যে শিপমেন্টের পরে যে গার্মেন্টস থাকবে, যে এক্সেস লেভেল থাকবে, সেই লেভেল সহ গার্মেন্টস থাকলে গার্মেন্টস থেকে লেভেলটাকে অপসারণ করতে হবে। এবং আমার অ্যাক্সেসরিজ স্টোরে যে অ্যাক্সেস লেভেল থাকবে ব্র্যান্ড লেভেলের, সেই অ্যাক্সেসরিজ গুলো কি করতে হবে, ডিস্ট্রয় করে ফেলতে হবে, নষ্ট করে ফেলতে হবে। তা না হলে এটা মিসইউজ হবে। মিসইউজ হবে কিরকম? সাপোজ একটা লেভেল যদি বাইরে কেউ লোকে পায় বা বাইরে কারো কাছে যায়, সে কি করবে, লোকালি একটা প্রোডাক্ট তৈরি করে তার সাথে ওই লেভেলটা লাগাইয়া সেটা বিক্রি করতে পারে। বিক্রি করলে কি হবে, ওই ব্র্যান্ডের কিন্তু ব্র্যান্ড ইমেজ নষ্ট হয়, ব্র্যান্ডের ইমেজ নষ্ট হয়। ব্র্যান্ডের ইমেজ কিন্তু একটা কোম্পানির জন্য অনেক বড় একটা অ্যাসেট। সুনাম, যারা কমার্সের স্টুডেন্ট খুব ভালো করে জানেন, সুনাম কোম্পানির জন্য কি সম্পদ, অ্যাসেট। ঠিক আছে? ওই কোম্পানির যেমন একটা বিল্ডিং একটা অ্যাসেট, সুনামও তার জন্য একটা অ্যাসেট। ক্লিয়ার? তো ব্র্যান্ডের ইমেজ নষ্ট করা যাবে না, সেই জন্য এই পলিসি মেনটেন করে লেভেল ডিপেন্ডিং করতে হবে। লেভেল ডিপেন্ডিং এর প্রসিডিউর এখানে দেওয়া হয়েছে। লেভেল ডিপেন্ডিং লেফটওভার গার্মেন্টস গুলাকে কি করতে হবে, একটা লক কি রুমে রাখতে হবে। এখানে লক এন্ড কি রুমে আমাদের লেফটওভার গার্মেন্টস গুলো রাখা আছে, এইভাবে মেনটেন করতে হবে। নিডল ডিটেকশন মেশিন রিজেক্ট গার্মেন্টস কিভাবে ডিস্ট্রয় করব, সেই জিনিসগুলো অলরেডি আমি ডিসকাস করছি। কিভাবে ডিস্ট্রাকশন করব, সেইভাবে ডিস্ট্রাকশন করে ফেলতে হবে। ডিসপোজাল পলিসি অনুযায়ী আমাদের ডিসপোজাল করতে হবে। ব্রোকেন নিডেল যে পাওয়া যায়, যে নিডেল গুলো থাকে, সেই নিডেল গুলো আমাদের ডিসপোজাল করতে হবে। ডিসপোজাল পলিসি আমাদের আছে, সেই পলিসি অনুযায়ী ডিসপোজাল আমরা করতেছি। ঠিক আছে? অ্যাক্সেস যে নিডেল গুলো থাকে বা ব্রোকেন যে নিডেল গুলো থাকে, অ্যাক্সেস তো থাকে না, ব্রোকেন নিডেল গুলো যেগুলো স্টোরে জমা দেওয়া হয়, নিডেলম্যান যারা আছে তারা জানে যে আমরা কি করি,
স্টোরে আবার রিটার্ন দেওয়া হয় ব্রোকেন নিডল গুলা, সেগুলো আমাদের যে কোম্পানির সাথে এগ্রিমেন্ট আছে সেই কোম্পানিকে আমরা দিয়ে দেই ডিসপোজালের জন্য। মোটামুটি এই ছিল আমাদের আজকের প্রোডাক্ট সেফটি যে পার্ট। আমি খুব শর্ট টাইমের মধ্যে সবগুলো পয়েন্টই টাচ করার চেষ্টা করছি বুলেট পয়েন্ট বলে বলে। এটার এক একটা পার্ট যদি বিস্তারিত ডিসকাস করতে যাই সেই ক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার, কারণ আমি অলরেডি বলছি যে এক কেমিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট এগুলো নিয়েই 5টা-6টা সেশন করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা শুধু বুলেট পয়েন্ট দিয়ে আশা করি সবগুলো পয়েন্ট নিয়ে আনার চেষ্টা করছি। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমরা 1 মিনিট তারপরে প্রশ্ন নেব, তারপরে শেষ করে দেবো আজকের জন্য। ধন্যবাদ সবাইকে। কারো কোনো প্রশ্ন আছে? যে কোনো পয়েন্ট বুঝি নাই এরকম প্রশ্ন থাকলে আমরা 1 মিনিটের মধ্যে প্রশ্নটা নেব। নাই কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকার অর্থ দুইটা, হয় সব বুঝছি আর না হয় কিছুই বুঝি নাই। ঠিক আছে, হয় সব বুঝছি আর না হয় কিছুই বুঝি নাই। আর প্রশ্ন থাকলে কিছু বুঝছি কিছু বুঝি নাই, মনোযোগ ছিল। কোনটা, সব বুঝছি না কিছুই বুঝি নাই? কথা বলতে হবে তো ভাই। সবাই বুঝছি না? সবাই যদি বুঝে থাকি তাহলে ধন্যবাদ সবাইকে আসার জন্য, আজকে প্রোডাক্ট সেফটি কমিটিতে অংশগ্রহণ করার জন্য। আমরা মনে রাখবো এই প্রোডাক্ট সেফটি কমিটিতে আমরা যে জিনিসগুলো নিয়ে আজকে ডিসকাশন হলো সেই প্রত্যেকটা পয়েন্ট নিজে জানবো, নিজে বুঝবো, পাশাপাশি আমার যে কলিগ থাকবে তাদেরকে আমি জানাবো। যেমন এখানে সেকশন ওয়াইজ একজন করে আসা হয়েছে, আমি আমার সেকশনের যে কয়জন থাকবো বাকিদেরকেও আমরা এটা বুঝাই দিব যে কোয়ালিটি ইজ এভরিওয়ান রেসপন্সিবিলিটি। কোয়ালিটি শুধুমাত্র একজনের দায়ভার না, এটা সকলের রেসপন্সিবিলিটি। আর কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট সেফটি হলো একটা ক্রিটিক্যাল পার্ট। তো এই ক্রিটিক্যাল পার্টটা আমাদের সকলের রেসপন্সিবিলিটি, কারণ এই প্রোডাক্টটা বিক্রি হওয়ার পরেই কিন্তু আমাদের মালিক ইনকাম পায়, সেখান থেকে আমাদের স্যালারি আসে। তো আমাদের স্যালারি আসতেছে, মালিক ইনকাম করতেছে, ক্রিটিক্যাল ইস্যু যেন কোনোভাবে না চলে যায় সেই দিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। এখানে সকল লেভেলের লোকজনই আছে, এইচআর কমপ্লায়েন্সও আছে, অপারেটর আছে, জিপিকিউ আছে, নিডেলম্যান আছে, মেটাল ডিটেক্টর অপারেটর আছে, সবাই আছে। তো সবাই কি করবে, যেমন এক্সাম্পল বলি, মেটাল ডিটেক্টর অপারেটর কয়জন আসছে এখানে? একজন। তো একজন আসছো, তোমার মেটাল ডিটেক্টর অপারেটর আছে কয়জন টোটাল? 10 জন না? তোমার ফ্লোরে না টোটাল 4 ফ্লোর মিলে কয়জন আছে সাইফুল? 11 জন আছে। তোমার দায়িত্ব হবে যে তোমার মেটাল ডিটেক্টরের যে পার্টগুলো আমি বলছি প্রোডাক্ট সেফটির মধ্যে বলছে সেই পার্টগুলো অ্যাটলিস্ট তোমার এই 11 জনকে এই জিনিসটা মেসেজটা পৌঁছে দেওয়া। ঠিক আছে, আজকে যেটা শিখে গেল সেই 11 জনকে জানা দিবা। নিডেলম্যান এখানে 2-3 জন আসছে, তারা কি করবে, বাকি নিডেলম্যানদেরকে এই প্রোডাক্ট সেফটির যে নিডেল ম্যানেজমেন্টের যে পার্টগুলো সেই পার্টগুলো কি করবে, তাদেরকে জানাই দিবে। এমনই ভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যার যার ডিপার্টমেন্টের যে কয়জন রিলেটেড পারসন আছে তাদেরকে আজকের যে বুলেট পয়েন্টগুলো যেগুলো বুঝতে পারছি সেই পয়েন্টগুলো বলবো, বোঝাবো যে এইগুলো হলো আমাদের প্রোডাক্ট সেফটির পার্ট, ক্রিটিক্যাল ইস্যু। এই ইস্যুগুলো আমাদের কি করতে হবে, ইনশিওর